বাবার বাড়ি বেড়াতে এসেছি শ্বশুর বাড়ি থেকে। বিয়ে যদিও আমার 8 বছর আগে হয়েছে, কিন্তু বাবার বাড়ির আশেপাশের পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই প্রায় 20 বছর। সেই 2001 সালে লেখাপড়ার উদ্দেশ্যে হোস্টেলে উঠেছি। এরপর থেকে আর ওভাবে কাউকেই চেনা হয়নি। সবাই আমাকে জানে, কিন্তু অনেকেই দেখেনি। আমিও অনেককে চিনিও না, আবার জানিও না। বাবার বাড়িতে আমার জন্য একটা রুম বরাদ্দ করা হয়েছে। বিয়ের আগে রুমটা যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে। আম্মা খুব সুন্দর করে গুছিয়ে তালা বন্ধ করে রাখেন। আমি 2 বছর পর আসলেও রুমটা ঠিক একই রকম থাকে। এতদিন পর আসায় এই রুমটাকে এখন আর আগের মতো আপন মনে হয় না। সারা রাত ভয় পাই। ভয়ে রাতের বেলা ঠিক মতো ঘুমোতেও পারি না। সারা রাত বিচ্ছিন্ন ঘুম হয় আমার। ভোর রাতের দিকে ঘুমটা একটু ভারী হয়। হঠাৎ একটা করুণ কণ্ঠের আর্তনাদে ঘুম ভেঙে যায়। বাহিরে গিয়ে দেখি 3 জোড়া করুণ চোখ তাকিয়ে আছে। এক জোড়া চোখের মালিকের বয়স সম্ভবত 50। জীর্ণ শীর্ণ শরীর, কুটুরে ঢুকানো চোখ, শত ছেঁড়া তেনা জড়ানো গায়ে। পায়ে কোনো চটি নেই, কখনো কোনো চটি ছিল বলেও মনে হয় না। আরেক জোড়া চোখের বয়স 20 বছর। শরীরের ভাঁজে ভাঁজে উপচে পড়া যৌবন। কি অদ্ভুত মায়ায় জড়ানো চোখ, কোমর ভেদ করে এক গোছা চুল। এক কথায় অপূর্ব, অসাধারণ। আরেক জোড়া চোখের বয়স 5 বছর। ছোট একটা প্যান্ট পরনে, লজ্জা ঢাকার ব্যর্থ চেষ্টা। বুকের পাঁজরের হাড় গণনা করা যাবে। মুখ দিয়ে লালা ঝরে, চিবুক থেকে বুক পর্যন্ত ক্ষত হয়ে গেছে। আমার মনে হয়েছে দুর্ভিক্ষ আক্রান্ত এক পরিবার। আমি আম্মার কাছে জানতে চাইলাম, এরা কারা? সাথে সাথে মায়াময় হাসি দিয়ে, আরে বুঝি চিনো না, আই তো। আর কিছু কানে ঢুকেনি আমার। এই মহিলাকে সেই ছোটবেলা থেকে চিনি। পাশের বাড়িতে থাকে। ওদের বাবা ভাইদের প্রচুর জায়গা জমি, কিন্তু শিক্ষা দীক্ষার অভাবে ভাইয়েরা নিজেদের সম্পদ ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেনি। ফলাফল, কেউ অন্যের বাড়িতে কাজ করে, কেউ রিক্সা চালায়। এই মেয়ে দেখতে অসুন্দর, সাথে বুদ্ধি কম হয়, মোটামুটি দেরিতে বিয়ে হয়। যখন ওর প্রথম বিয়ে হয় তখন আমি খুব ছোট। তারপরও একটু একটু সব মনে আছে। আমাদের বাড়ির সামনে দিয়ে ওদের বাড়ি যেতে হয়। লাল বেনারসি পরে, হাত ভর্তি কাচের চুড়ি, লাল টকটকে লিপস্টিক পরে, লম্বা একটা ঘোমটা দিয়ে, ডান হাতে একটা সুটকেস নিয়ে, বাম হাতে বরের লুঙ্গির কাছা ধরে টুকটুক করে হেঁটে আমাদের বাড়ির সামনে দিয়ে নিজেদের বাড়ির দিকে যায়। আমরা ছাদের উপর দাঁড়িয়ে তাকিয়ে থাকি। ভালো লাগে, মুগ্ধতায় মন ছুঁয়ে যায়। অসহায় মেয়েটা স্বামী পেল, সংসার পেল। বরের ভিটেমাটি নেই, শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে থাকবে। ইলিশ মাছের সিজনে মেঘনা নদীতে মাছ ধরবে, বাকি সময় অন্য কাজ করবে। আমার আম্মার চোখে মুখে প্রশস্ত হাসি। মেয়েটার একটা স্থায়ী ঠিকানা তো হলো। মাস 3 পর একদিন দেখি খুব বিলাপ করে আমাদের সিঁড়িতে বসে কান্না করছে। মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বর নিখোঁজ। বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবে কয়েকজন জেলে নদীতে ডুবে মারা যায়। তার বরের কোনো খোঁজ পাওয়া যায়নি। 2 মাস 6 মাস পাগলের মতো কান্নাকাটি করেছে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, নদীর পাড়ে গিয়ে বসেছিল। আমার আম্মা মোটামুটি একটা সান্ত্বনা দিয়ে আমাদের বাড়িতে স্থায়ীভাবে কাজ করার জন্য রেখে দিল। সারাক্ষণ শুধু বরের গল্প করত। 3 মাসের বিবাহিত জীবনে সুখের গল্প মনে হয় 3 শতাব্দী করলেও শেষ হবে না। কি সুখের আবেশে গল্পগুলো করত, যে তার চকচক চোখের দিকে তাকিয়ে গল্প শুনবে সে কখনো বুঝবে না কি অপরিসীম ভালোবাসায় নিজেদের জড়িয়ে রেখেছে। ওই ছোট বয়সে স্বামী সংসার ভালোবাসা কিছু বুঝতাম না আমি। তারপরও কেমন যেন কষ্ট হতো ওর জন্য। বরের ব্যবহারের লুঙ্গি, শার্ট, চটিজোড়া খুব যত্নে ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছে। কখনো ফিরে এলে ব্যবহার করবে। মাঝে মাঝে ড্রয়ার থেকে বের করে হাসে, কাঁদে, মোট কথা স্মৃতি রোমন্থন করে। দীর্ঘ 5 বছর স্মৃতি বুকে নিয়ে কাটিয়ে দিয়েছে, আর বিয়েও করেনি। বিবাহ বার্ষিকীর দিন স্বামীর দেওয়া বিয়ের শাড়ি পরে কান্না করত। একটা সময় সব স্মৃতি মলিন হতে হতে মুছে গেল। যুবতী একটা মেয়ে স্বামীর স্মৃতি বুকে নিয়ে কতদিন কাটাবে? তাই তার ভাইয়েরা তার আবার বিয়ের ব্যবস্থা করলো। আবার সে নতুন করে ভালোবাসার স্বপ্ন বুনতে লাগলো। গাঢ় লিপস্টিক দিয়ে 2 ঠোঁট রাঙিয়ে সবার কাছে আবার ভালোবাসার গল্প করত। তখন আমিও বড় হলাম। বিয়ে যে এত আনন্দের, ভালোবাসা এত কাঙ্ক্ষিত, ওকে না দেখলে বুঝতামই না। এখন আর সে কারো বাড়িতে কাজ করে না। বাবার ভিটেতে দোচালা টিনের ঘর করে বেশ সুখের সংসার শুরু করলো। আগে তার কোনো সংসার ছিল, স্বামী ছিল বলে মনেই হয়নি। একদিন দেখলাম উঁচু ঢিবির মতো পেট নিয়ে আমাদের বাসায় আসলো। পান খেয়ে 2 ঠোঁট লাল করে, লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আম্মাকে বলে, ভাবি একটু তেঁতুলের আচার হবে? হেতেন মাইয়া পছন্দ করে। আর পছন্দ হোলা। আম্মা হেসে বলেন, তোর ছেলেই হবে ইনশাল্লাহ।
দেখলাম কাচের এক বয়াম তেঁতুলের আচার আম্মা ওকে দিয়ে দিল। ওর হাসি মুখ দেখে আমাদের ভালোই লাগে। কিছুদিন পর দেখি আমাদের বাড়ির সামনের রাস্তায় হাত পা ছড়িয়ে বসে বিলাপ করে কান্নাকাটি করছে কোলে ফুটফুটে একটা মিষ্টি মেয়ে। মেয়েটা তার চেয়েও জোরে চিৎকার দিচ্ছে, সমানে ভাইদের গালাগাল দিচ্ছে। দেনা পাওনা নিয়ে ভাইদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বর্ণাকি তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর অনেক কাঠখড় পোহানো হয়, জীবন সমুদ্রের নোনা জল অনেক দূর গড়িয়ে যায়, কিন্তু স্বামীর ভালোবাসায় জড়ানো সংসার আর তার হয় না। মেয়েকে বুকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঠোকর খায়, যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, সংগ্রাম করে দুবেলা দুমুঠো খাদ্যের জন্য। সময়ের স্রোতে জীবনের প্রয়োজনে আমরাও দূরে চলে যাই। একদিন আম্মাকে খুব জরুরি প্রয়োজনে ফোন দেই, কিন্তু আম্মা ব্যস্ততার জন্য কথা বলতে পারে না। পরে ফোন দিয়ে জানতে পারি আজ মরিয়মের মেয়ের বিয়ে। আমি খুশি হই, বারবার ফোন দিয়ে খোঁজ খবর নেই। খুব ভালো ছেলের সন্ধান পেয়েছে। ছেলের বাবা মা ভাই বোন কেউ নেই, এতিম। এই মেয়েকে বিয়ে করে এদের মা মেয়েকে নিয়ে এখানেই থাকবে। ছেলেটা খুব কর্মঠ এবং ভদ্র। আম্মা সহ এলাকার মুরব্বী শ্রেণীর আরো কয়েকজন মিলে খরচ দিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছে। যাক, মায়ের স্বামীর ভালোবাসা পাওয়া হলো না, সংসার হলো না, মেয়েটার যদি অন্তত হয়। কিন্তু বিধির বিধান কি করে খণ্ডাবে তারা? বিয়ের বছর 5 পর রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে গিয়ে ওর মেয়ের জামাইটা উঁচু ভবন থেকে পড়ে মারা যায়। তখন ওদের ভালোবাসার সংসারে একটা ছোট পরী। নিমিষে ওদের সাজানো সুখের সংসার পুড়ে খাক হয়ে যায়। বাবা নেই, স্বামী নেই, অভিভাবক নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, সুখ নেই, আনন্দ নেই তাদের পুরো পৃথিবী জুড়ে। শুধু নেই আর নেই। ছোট্ট পরীটাও বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, করুণ চোখে কেবল চেয়ে থাকে, কাঁদে না, হাসে না, কথাও বলে না। পৃথিবীর প্রতি এক অপরিসীম অভিমানে সে নিশ্চুপ হয়ে আছে যেন। পৃথিবীতে এত পুরুষ, এত মানুষ, অথচ তাদের কেউ নেই। মানিক বন্দ্যোপাধ্যায় নিতান্তই সত্য কথা বলেছেন, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে।